Hello and welcome to the video lecture on chemistry of organonitrogen compounds, and this time our discussion is on the amines, mostly aliphatic amines. তো আমরা এখানে ফার্স্টে দেখব অ্যালিফ্যাটিক অ্যামিনদের কী করে সিনথেসিস করা যায়। তো আমরা ফার্স্টে প্রাইমারি অ্যামিন নিয়েছি। অ্যামিনের 3 রকম ক্লাসিফিকেশন হতে পারে। যদি নাইট্রোজেনের ওপরে একটা অ্যালকিল গ্রুপ থাকে বা অ্যারাইল গ্রুপ থাকে তাহলে তাকে আমরা বলে থাকি প্রাইমারি অ্যামিন, অর্থাৎ সেই নাইট্রোজেনের ওপরে দুটো হাইড্রোজেন থাকবে। যদি একটা মাত্র নাইট্রোজেন থাকে, দুটো অ্যালকিল বা অ্যারাইল, একটা অ্যালকিল একটা অ্যারাইল এই ধরনের গ্রুপ থাকে তাহলে তাকে বলা হয় সেকেন্ডারি অ্যামিন। আর যদি কোনো হাইড্রোজেন না থাকে, তিনটেই অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ থাকে, তাহলে তাকে আমরা বলি টারশিয়ারি অ্যামিন। এরকম হতে পারে যে এই নাইট্রোজেনের উপরে 4টে অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ আছে, সেক্ষেত্রে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ থাকবে, সেক্ষেত্রে তাদেরকে আমরা কোয়াটারনারি অ্যামোনিয়াম বলে থাকি এবং অবভিয়াসলি সেটা একটা সল্ট হয়। অ্যালিফ্যাটিক অ্যামিন হচ্ছে যদি যে গ্রুপগুলোর কথা বলা হচ্ছে সেটা যদি আর বা অ্যালকিল গ্রুপ হয়, আর যদি সেগুলো অ্যারোম্যাটিক রিংয়ের সাথে নাইট্রোজেনটা কানেকশন থাকে তাদের আমরা বলি অ্যারোম্যাটিক অ্যামিন। প্রাইম এক্সাম্পল ইজ অ্যানিলিন, কিন্তু তার কেমিস্ট্রি আমরা আজকে এখন পড়বো না। আমরা এখন উই আর ইন্টারেস্টেড অ্যাট দিস পয়েন্ট ইন দি প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন। সো হাউ ক্যান ইউ সিনথেসাইজ দিস? আমরা যদি উল্টো দিক থেকে ভাবি যে আমার টার্গেট মলিকিউল হচ্ছে RnH2, সো ইট ফিচার্স আ কার্বন নাইট্রোজেন বন্ড, দিস ওয়ান। সো মেক্স সেন্স যে আমি যদি এটাকে টার্গেট করি যে এই বন্ডটাই আমি অ্যাকচুয়ালি আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের থেকে দুটোর মধ্যে রিয়াকশান করে বানাবো এবং তাহলে আমার টার্গেট মলিকিউল এটা পাবো। তো না, NH2 তার কমন সোর্স হচ্ছে অ্যামোনিয়া, আর অ্যামোনিয়াতে নাইট্রোজেন যেহেতু নিউক্লিওফিলিক তাহলে এই আর পার্টটা ডেফিনেটলি ইলেকট্রোফিলিক কোনো একটা রিয়েজেন্ট থেকে আসতে হবে। সো মেক্স সেন্স টু টেক RX, যেখানে X একটা লিভিং গ্রুপ সাচ এজ আ হ্যালাইড। তো অ্যাপারেন্টলি এটা দেখে আমাদের মনে হচ্ছে যে রিয়াকশানটা ভালোভাবে হয়ে যাবে যদি এটা SN2 রিয়াকশানে পার্টিসিপেট করে। RX আমরা নিলাম, আর এমন একটা গ্রুপ যেটা SN2 হবে। ইথানোলিক অ্যামোনিয়া নিলে সলিবিলিটির জন্য আমরা ইথানোলিক অ্যামোনিয়া নিলাম, যাতে RXও সলিবল হবে, অ্যামোনিয়াও সলিবল হবে, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেট করবে, একটা অ্যামোনিয়াম সল্ট আমাদের হবে। অবভিয়াসলি নট কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, কারণ এখানে নাইট্রোজেনের উপরে 3খানা হাইড্রোজেন আছে এবং সেটাকে আমরা OH- দিয়ে ডিপ্রোটনেট করে নিলে তাহলে আমরা RnH2 পেয়ে যাব। যেরকম আমরা জানি যে অ্যামোনিয়াম সল্ট থেকে অ্যামিনকে লিবারেট করতে গেলে বেস দিয়ে ট্রিট করতে হয়। বাট দ্য থিং ইজ, এটা এত সহজে হবে না, এর অনেক লেয়ার্স অফ কমপ্লিকেশান আছে। বিকজ এই যে RnH3+ তৈরি হবে, মিডিয়ামে যে অ্যামোনিয়া আছে সে এখান থেকে ডিপ্রোটনেট করবে, নিজে অ্যামোনিয়াম হবে এবং RnH2 হবে। যে মুহূর্তে RnH2 হলো, এই নাইট্রোজেনের ওপরেও কিন্তু লোন পেয়ার আছে এবং দ্যাট ইজ অলসো পোটেনশিয়াল নিউক্লিওফাইল। সেক্ষেত্রে তৈরি হওয়া মাত্রই ও অ্যামোনিয়ার সঙ্গে কম্পিটিশানে নেমে পড়বে ফর RX। যদি অ্যামোনিয়া রিয়াকশান করে RXের সঙ্গে তাহলে আমাদের ডিজায়ার্ড প্রাইমারি অ্যামিনের সল্ট তৈরি হবে, কিন্তু RnH2 যেটা আমার ডিজায়ার্ড প্রোডাক্ট, সে যদি RXের সঙ্গে রিয়াকশান করে তাহলে কিন্তু আমরা সেকেন্ডারি অ্যামিনের সল্ট পাবো। সেই সেকেন্ডারি অ্যামিনের সল্ট আবার অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশান করে সেকেন্ডারি অ্যামিনটাকে লিবারেট করতে পারে, যে নাইট্রোজেনের মাথায় আবার লোন পেয়ার আছে, তো সে আবার রিয়াকশান করতে পারে। এই করতে থাকলে আলটিমেটলি আমরা একটা মিক্সচার পাবো যেখানে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন এবং কোয়াটারনারি অ্যামোনিয়াম প্রত্যেকটা জিনিসের সল্ট আছে। তো এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কী? এই ওভার অ্যালকাইলেশনের থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কী বা প্রাইমারি অ্যামিন বানানোর টেকনিক কী? একটা জিনিস হতে পারে যে সব বানিয়ে নাও, বানিয়ে নেওয়ার পরে সব মিক্সচার হয়ে আছে, সেটাকে সেপারেশান করো এবং সেই সেপারেশান খুব টিডিয়াস প্রসেস হবে, কিন্তু সেটা ফেয়ারলি সিম্পল বেসিক কেমিস্ট্রির ওপরে করা। আর রিয়াকশানটা যেহেতু এটা ক্লাসিক রিয়াকশান, তাই পরীক্ষাতে এটা অনেকবার দিয়েছে, যদিও এইভাবে অ্যামিনকে সেপারেশান এখন আর করা হয় না। সেপারেশানের অনেক ভালো ভালো টেকনিক বেরিয়েছে। এই টেকনিক যখন ছিল তখন সেসব ক্রোমাটোগ্রাফির টেকনিক বা ইত্যাদি মানুষের জানা ছিল না, কেমিস্টরা জানতো না। হিন্সবার্গ বলে একজন অর্গ্যানিক কেমিস্ট এটাকে ডেভেলপ করেন যে যদি আমার কাছে এই ধরনের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি সব কটা অ্যামোনিয়াম সল্ট ফর্মে থাকে, অ্যামিনগুলোর অ্যামোনিয়াম সল্ট ফর্মে থাকে, তাহলে আমরা কিভাবে তাদেরকে সেপারেট করতে পারি। এই জিনিসটাকে আমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ডিস্টিল করি তাহলে এই প্রথম 3টে থেকে ডিপ্রোটনেশান পসিবল, কিন্তু যেহেতু এর ওপর কোনো নাইট্রোজেনের ওপর কোনো প্রোটন নেই, এর ডিপ্রোটনেশান হবে না, সে একটা রেসিডিউ হিসেবে রয়ে যাবে। আর KOH দিয়ে ডিস্টিল করলে এগুলো সব ডিপ্রোটনেটেড হয়ে গিয়ে করেসপন্ডিং অ্যামিন হবে
এবং তারা ডিস্টিলেট হয়ে বেরিয়ে আসবে। এদের প্রত্যেকের মাথায় নিউক্লিওফিলিক নাইট্রোজেন আছে এবং আমরা অলরেডি কোয়াটার্নারি অ্যামোনিয়ামটাকে সেপারেট করে ফেলতে পেরেছি। এবার এটাকে রিয়াকশান করাও টসাইল ক্লোরাইড দিয়ে, প্যারাটোলিয়ান সালফোনিল ক্লোরাইড বা টসাইল ক্লোরাইড দিয়ে ইন প্রেজেন্স অফ আ বেস KOH। তো টসাইলেশন হবে, নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে নিউক্লিওফাইল, টসাইল ক্লোরাইড ইলেকট্রোফাইল, তো নাইট্রোজেন অ্যাটাক করবে সালফারের ওপরে, ক্লোরাইড লিভ করবে, অ্যান্ড লিভ করার পর যেটা হবে এখানে সেটা হচ্ছে N, এখানে তো R আছে। এবার ডিপেন্ড করছে যে আর কি থাকতে পারে। এখানে যদি আরও দুটো বন্ড আমরা আঁকি তাহলে নাইট্রোজেনের মাথায় অবভিয়াসলি প্লাস চার্জ আসবে। যদি প্রাইমারি অ্যামিন হয় তাহলে এখানে হাইড্রোজেন থাকবে, যদি সেকেন্ডারি অ্যামিন হয় তাহলে একটা হাইড্রোজেন থাকবে, একটা আর থাকবে, আর যদি টার্সিয়ারি অ্যামিন রিয়াকশান করে তাহলে এখানটায় সবকটাই আর হবে। তার মানে টার্সিয়ারি অ্যামিনের ক্ষেত্রে ডিপ্রোটনেশনের কোনো সুযোগ নেই এবং অ্যাকচুয়ালি টার্সিয়ারি অ্যামিনের সঙ্গে রিয়াকশানটা রিভার্সেবল ইন প্রেজেন্স অফ KOH, so this will be liberated as a distillate. On the other hand, প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিনের সঙ্গে রিয়াকশান করার পর এখানে অন্তত একটা হাইড্রোজেন থাকবে যেটা KOHটা খেতে পারে, এবং KOH খেলে যদি এখানে প্রাইমারি অ্যামিন হয় তাহলে এখানে দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেনকে খেয়ে এখানে নাইট্রোজেনের পটাশিয়াম সল্ট তৈরি হবে, একটা সালফোনামাইডের সল্ট, আর এখানে একটা নিউট্রাল সালফোনামাইড হবে। এরা রেসিডিউ হিসেবে, দুজনকেই আমরা রেসিডিউ হিসেবে পাবো। আমরা ডিস্টিলেট হিসেবে টার্সিয়ারি অ্যামিনকে কিন্তু সেপারেট করে ফেলতে পেরেছি। এবার এই যে রেসিডিউটা পেলাম এটাকে জল দিয়ে ট্রিট করলাম, করে ফিল্টার করে নিলাম, যেটা নিউট্রাল কম্পাউন্ড সেটা একটা ওয়াটার ইনসলুবল রেসিডিউ হিসেবে বেরিয়ে আসবে। আর ফিল্ট্রেটের মধ্যে যেহেতু এটা সল্ট, পটাশিয়াম সল্ট, তাই এই ফিল্ট্রেটের মধ্যে সলিউশন হিসেবে থেকে যাবে। এই নাইট্রোজেনের উপরে যে নেগেটিভ চার্জটা আছে বুঝতেই পারছো, এটা পাশের সালফার অক্সিজেন ডাবল বন্ডের উপরে ডিলোকালাইজড, তার ফলে এটা যথেষ্ট পরিমাণে উইক বেস। নর্মালি নাইট্রোজেনের উপর নেগেটিভ চার্জ থাকলে সেটা স্ট্রং বেস হয়, অ্যামাইড বা এই ধরনের কিছু, কিন্তু এখানে গল্পটা একটু অন্যরকম। উই হ্যাভ আ ভেরি স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং SO2 group right next to nitrogen which reduces this basicity considerably and therefore this remains as a salt. এবার একে যদি আমরা প্রোটনেট করতে চাই তাহলে আমাকে রীতিমতো অ্যাসিড দিয়ে প্রোটনেট করতে হয়। প্রোটনেট করলাম এবং তারপরে সালফোনামাইডের এই সালফার নাইট্রোজেন বন্ডকে আমাকে ভাঙতে হবে। তার জন্য আমরা 70% H2SO4 দিয়ে ডিস্টিল করব। যদি করি তাহলে এই সালফোনামাইডের হাইড্রোলিসিস হয়ে RnH2 হবে, মিডিয়ামে H2SO4 আছে, তাহলে RnH3+ হিসেবে থাকবে। সেটাকে অ্যামিন লিবারেট করতে গেলে আবার আমাকে KOH দিয়ে ডিস্টিল করতে হবে। আর এর ক্ষেত্রে আমার প্রিলিমিনারি অ্যাসিডিফিকেশনের কোনো দরকার নেই, কারণ এখানে নাইট্রোজেনটা সল্ট ফর্মে নেই। এটা জাস্ট 70% H2SO4 দিয়ে হাইড্রোলিসিস করে তারপরে করেসপন্ডিং সেকেন্ডারি অ্যামিনের সল্ট তৈরি হলো, মানে R2NH2+ HSO4- তৈরি হলো, তারপর সেখান থেকে KOH দিয়ে ডিস্টিল করলে বেরিয়ে আসবে। সো দ্যাটস হাউ দি হিন্সবার্গ সেপারেশন ইজ ডান। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো আমি যদি এই বিরাট যে মিক্সচার হয়ে যাচ্ছে তার হাত থেকে বাঁচতে চাই, তাহলে বেসিক্যালি প্রাইমারি অ্যামিন তৈরি করার জন্য তাহলে প্রাইমারি অ্যামিন মিডিয়ামে তৈরি হওয়ার পর সে যাতে অ্যামোনিয়ার সঙ্গে কম্পিটিশানে না পারে সেটা দেখতে হবে। সেটা দেখার একটা উপায় হচ্ছে যে অ্যামোনিয়া প্রচুর এক্সেস পরিমাণে ব্যবহার করো। তার জন্য দুটো আমরা এখানে সিনথেসিস দিয়েছি, দুটো অ্যামিনো অ্যাসিডের সিনথেসিস দিয়েছি, আলফা অ্যামিনো অ্যাসিডের সিনথেসিস। প্রথম সিনথেসিসটা ইথানোয়িক অ্যাসিড থেকে স্টার্ট হচ্ছে, তার উপর যদি আমরা HBZ রিয়াকশান করি ক্যাটালিটিক ফসফরাস দিয়ে, তাহলে আমরা এখানে করেসপন্ডিং আলফা হ্যালো অ্যাসিডটা পাবো। আর যদি ক্যাটালিটিক ফসফরাস না দিয়ে যদি স্টয়চিওমেট্রিক ফসফরাস দিই তাহলে এখানে আলফা হ্যালোজেনেশন তো হবেই, এটাও করেসপন্ডিং অ্যাসিড ব্রোমাইডে কনভার্টেড হয়ে যাবে, যেটাকে H2O দিয়ে ট্রিট করলে আমরা আবার হাইড্রোলাইজ করে আলফা ব্রোমো অ্যাসিড পাবো। আলফা ব্রোমো অ্যাসিডের এটা আলফা টু দ্য কার্বনিল হ্যালোজেন আছে, তার মানে SN2 রিয়াকশান খুব ভালো হবে। অ্যামোনিয়া ইউজ করছে, বাট লুক অ্যাট দ্য রেশিও, মানে এটা যদি 1 ভাগ থাকে তো মোলার রেশিও অনুযায়ী এটা 70 মোলস আছে, এটা 1 মোল থাকলে এটা 70 মোলস আছে। তো অবভিয়াসলি এখানে সাবস্টিটিউশন হবে এবং হওয়ার পরে আমরা এখানে প্লাস মাইনাস অ্যালানিন পাবো। এখন সাইড প্রোডাক্ট হিসেবে কিছু সামান্য ডাইঅ্যালকাইলেশন ইত্যাদি হতে পারে, বাট কনসিডারেবল অ্যামাউন্টে আমাদের প্রাইমারি, এখানে প্রাইমারি নয় সেকেন্ডারি অ্যামিনটাই, প্রাইমারি অ্যামিনটাই তৈরি হবে। সেকেন্ডারি সেন্টারের সঙ্গে আছে কিন্তু নাইট্রোজেনের উপর দুটো হাইড্রোজেন আছে, তো প্রাইমারি অ্যামিনটাই তৈরি হবে। এবং এটা এখানে আমরা যেহেতু
এই সিস্টেম থেকে এই সিস্টেমে যখন এসেছি তখন এটা প্লাস মাইনাসই হয়েছিল এবং রেসিমিকই হয়েছিল, তার মধ্যে অ্যামোনিয়া দিয়েছি, তাহলে প্লাস মাইনাসই হবে। ঠিক তেমনই সাইড চেনটাকে ভ্যারি করালে এখান থেকে আমরা আইসোলিউসিন পেতে পারি ইউজিং লার্জ এক্সেস অফ অ্যামোনিয়া by substituting the bromine from the alpha position. But these are generally processes where it's not very feasible in terms of laboratory. এটা ইন্ডাস্ট্রি হয়তো করতে পারে যেখানে লার্জ এক্সেস অফ অ্যামোনিয়া ইত্যাদি ইউজ করার মতো লজিস্টিক্স আছে, বাট সাপোজ ইউ ওয়ান্ট টু ডু আ লিটল বিট অফ সিনথেসিস ইন ইউর ল্যাবরেটরি, সেখানে এই রকম স্কেলে রিয়াকশান করা সম্ভব হয় না। ইট ইজ বেটার টু নট টেক অ্যামোনিয়া বাট টেক্স আ ডেরিভেটিভ অফ অ্যামোনিয়া, যেখানে নাইট্রোজেনের এই যে 3টে ভ্যালেন্সি আছে, সেই 3টে ভ্যালেন্সির 2টো ভ্যালেন্সি ইজ স্যাটিসফাইড বাই সাম গ্রুপ জেড। জেডের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে জেড থাকার জন্য এই নাইট্রোজেনের যে নিউক্লিওফিলিসিটি সেটা ইজ সামহাট কম্প্রোমাইজড, অ্যান্ড অলসো এই জেডটা থাকার জন্য একবার রিয়াকশান করার পরে আমরা জেডটাকে খুব সহজে রিমুভ করে দিতে পারি। And if we can do this strategy, then we can access the primary amine RNH2 from this type of derivative of ammonia where 2 valencies are blocked by Z. কারণ এখানে যদি আরেকটা হাইড্রোজেন থাকে তাহলে পোটেনশিয়ালি 2বার রিয়াকশান করতে পারবে, এখানে যদি 3টে হাইড্রোজেন থাকে তাহলে পোটেনশিয়ালি 3বার রিয়াকশান করতে পারবে। সো উই বেসিক্যালি নক আউট 2 হাইড্রোজেন্স অ্যান্ড কিপ only one হাইড্রোজেন যেটা রিপ্লেসড হতে পারে R দিয়ে, এবং দেন আন্ডার এ সুটেবল কন্ডিশন উই রিমুভ Z so that we get the primary amine. So here comes the Gabriel's thaliamide synthesis, যেটা সিগমুন্ড গ্যাব্রিয়েলের নামে। সেখানে তিনি যেটা ইউজ করেছিলেন সেটা হচ্ছে থ্যালিমাইড, and thaliamide is considered to be a derivative of ammonia where 2 hydrogens out of 3 has been replaced by some group. থ্যালিমাইড থ্যালিক অ্যানাইড্রেট থেকে তৈরি করা হয়। থ্যালিক অ্যানাইড্রেটকে অ্যাসিডিক অ্যাসিড দিয়ে ইউরিয়া দিয়ে ফোটালে থ্যালিমাইড তৈরি হয়। দিস ইজ a laboratory synthesis that we can do and you have done in your undergraduate labs. There is a problem with thaliamide because nitrogenের পাশে এই দুটো strong electron withdrawing group থাকার জন্য, although this nitrogen has a lone pair, it's not donable. এটা nucleophilicity is very low. RX এর সাথে রিয়াকশন করে না এবং N-alkyl thaliamide directly তৈরি হয় না। For that to happen, we need to improve the nucleophilicity of the nitrogen, and that can be done by deprotonating this hydrogen, যার pKa value হচ্ছে 8.3 এর কাছাকাছি, with a strong enough base, so we can use a ethanolic KOH, and that will deprotonate this hydrogen, so it will become a N-, and that's a potassium thaliamide salt. This এবারে নাইট্রোজেনের উপরে মাইনাস এসে গেছে, দুটো লোন পেয়ার এসে গেছে, so that's a considerably much more nucleophilic compared to neutral thaliamide. এবার রিয়াকশান হবে RX এর সাথে, প্রোভাইডেড আর যদি SN2 রিয়াকশান দিতে পারে, আর SN2 রিয়াকশান না দিতে পারলে হবে না। সো আমরা এই টেকনিকের মাধ্যমে বুঝতেই পারছো টারশিয়ারি বিউটাইল অ্যামিন বা এই জাতীয় কিছু বানাতে পারবো না, বিকজ ইন দ্যাট কেস আর ইজ নট সাসেপ্টেবল টু SN2। তো রিয়াকশান হলো, N-alkyl thaliamide হলো, এবং তারপরে আমরা সেটাকে হাইড্রোলিসিস করলাম। সো আগে যেরকম সালফোনামাইডের হাইড্রোলিসিস করতে হয়েছিল, এখানে আমরা অ্যামাইডের হাইড্রোলিসিস করবো। সো উই নিড টু ক্লিপ দিস বন্ডস। উই ক্যান ডু দ্যাট আইদার বাই অ্যাসিড অর বাই অ্যালকালি। যদি অ্যাসিড দিয়ে করি তাহলে এটা RNH3+ হিসেবে থাকবে, ফার্দার অ্যালকালি ট্রিটমেন্ট লাগবে। অ্যালকালি দিয়ে করলে এটা RNH2 ফর্মে থেকে যাবে। তো দেখা যাক, একটা সিনথেসিস দেখা যাক। আমাদের এরকম একটা অ্যালাইল অ্যামিন সিনথেসিস করতে দিয়েছে। সো ফার্স্টেই আমরা টার্গেট করলাম যে এই বন্ডটাকে আমরা টার্গেট করছি CN বন্ড, তাহলে এখানটায় একটা লিভিং গ্রুপ ব্রোমো দেবো, তা দ্যাটস আ অ্যালাইলিক ব্রোমাইডের ডেরিভেটিভ। এটা আলফা বিটা গামা যদি হয় তাহলে ইটস গামা গামা ডাইমিথাইল অ্যালাইল ব্রোমাইড, অ্যান্ড দিস NH2 ফ্র্যাগমেন্ট উইল কাম ফ্রম অবভিয়াসলি ফ্রম থ্যালিমাইড। তো এইটা কোত্থেকে পাবো? উই ক্যান থিঙ্ক অফ অ্যান অ্যালকোহল এজ আ প্রিকারসার ফর দিস, বিকজ আমরা জানি যে প্রাইমারি ব্রোমাইড CH2Br তৈরি করতে গেলে অনেক সময় CH2OH এর ওপর PBr3 বা ইত্যাদি দিয়ে আমরা তৈরি করতে পারি। আর CH2Br তৈরি করার একটা ভালো টেকনিক হচ্ছে আর CH2OH এর সঙ্গে PBr3 বা এই ধরনের জিনিসের রিয়াকশান করা। সো মাই রিভাইজ টার্গেট ইজ an allylic alcohol where I have 2 methyl groups at the gamma position. এই জিনিসটা corresponding alpha beta unsaturated carboxylic acid which is the beta beta dimethyl acrylic acid, এটা gamma carbon because we call that alpha carbon when এখানে OH আছে, but if I change the oxidation level of this carbon then this is not alpha anymore, this becomes the carbonyl carbon, and in that case that's the alpha carbon, that's the beta carbon. So this is the beta beta dimethyl acrylic acid which is the alpha beta unsaturated acid, যার
কেমোসিলেক্টিভ রিডাকশন করতে হবে, বিকজ দেয়ার ইজ এ পোটেন্সিয়ালি রিডিউসেবল, অ্যানাদার রিডিউসেবল গ্রুপ কার্বন কার্বন ডাবল বন্ড এখানে আছে যেটা রিডিউসড হয়ে যেতে পারে। সো ফর দ্যাট পারপাস উই আর ইউজিং ডাইবাল, হুইচ ইজ or dival H, diisobutyl aluminum hydrate, which is a electrophilic reducing agent, and you will be requiring 3 equivalents of dival here, and this will be reduced to CH2OH. You might want to think যে 3 equivalent dival H এখানে কি কাজে লাগছে, hydrogen gas will be coming out of this reaction. এইটা যখন তৈরি হলো, then I can think যে এই CO2H সেটা COCH3 বা কিটোমিথাইল গ্রুপের হ্যালোফর্ম রিয়াকশন করলে সেটা CO2H হয়ে যায়। সো as a precursor for this beta beta dimethyl acrylic acid, we can propose this structure, which is nothing but মেসিটাইল অক্সাইড, যার উপর হ্যালোফর্ম রিয়াকশন করলে এবং তারপরে অ্যাসিড ওয়ার্কআপ করলে আমরা বিটা বিটা ডাইমিথাইল অ্যাক্রাইলিক অ্যাসিড পেয়ে যাব। তাহলে মেসিটাইল অক্সাইড কোত্থেকে বানাবো? দ্যাটস আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। সো আমরা আলফা বিটার মাঝখানে কেটে বিটা কার্বনে কার্বনিল যোগ করে দেবো, সো দ্যাট গিভস মি অ্যান অ্যাসিটন। আর এই আলফা পজিশনটা দুটো হাইড্রোজেন দিয়ে দেবো, সো দ্যাট গিভস অ্যানাদার মলিকিউল অফ অ্যাসিটন। সো অ্যাসিটনের অ্যালডল কন্ডেনসেশন করতে হবে, অ্যাজ ইউ নো দ্যাট বিকজ ইট ইজ এ কিটোন, ইট ইজ নট ভেরি ইলেকট্রোফিলিক, অ্যান্ড দেয়ারফোর এর অ্যালডল কন্ডেনসেশন খুব ফেভারেবল নয়, দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ নট ফেভারেবল, বাট ইউজিং insoluble base like barium hydroxide and a special apparatus like a SOx slate extractor, we can do the reaction of two acetone molecules and we can condense them into the mesitile oxide. So আমরা ধরে নিচ্ছি যে আমরা এই মেসিটাইল অক্সাইড, তারপরে বিটা বিটা ডাইমিথাইল অ্যাক্রাইলিক অ্যাসিড, তারপর করেসপন্ডিং অ্যালাইলিক অ্যালকোহল ডেরিভেটিভ ইত্যাদি পেরিয়ে আমরা আমাদের অ্যালাইলিক ব্রোমাইডটা বানিয়েছি এবং তার মধ্যে আমরা গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস করছি। এখানে আরেকটা জিনিস আসতে পারে, দেয়ার কুড বি এ রিজিওসিলেক্টিভ ইস্যু, রিজিওসিলেক্টিভিটি, যে এখানটায় SN2 হতে পারে, এখানে যদি অ্যাটাক করে তো SN2 প্রাইম হবে, এখানে করবে না, কারণ এখানে ফার্স্ট অফ অল ক্রাউডিং অনেক বেশি, এখানে অ্যাটাক করবে না, এটা প্রাইমারি সেন্টার, এটা টার্সিয়ারি সেন্টার, এখানে অ্যাটাক করবে না। যদি এখানে অ্যাটাক করে তাহলে প্রোডাক্টে ডাবল বন্ড ট্রাই সাবস্টিটিউটেড, যদি বাই চান্স এখানে অ্যাটাক করে তাহলে ডাবল বন্ড শিফট করে মোনো সাবস্টিটিউটেড হয়ে যাবে, সো দ্যাট TS ইজ নট স্টেবল অন দ্যাট অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল। কাজে এখানে SN2ই হবে, লেস সাবস্টিটিউটেড সাইডে অ্যাটাক হবে। তারপর আমরা এটাকে খুলে ফেলবো। এবার এই যে খুলে ফেলবো, এটা অ্যাসিড দিয়ে হাইড্রোলাইজ করা যায়, বেস দিয়ে হাইড্রোলাইজ করা যায়, আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে হাইড্রাজিন দিয়ে হাইড্রাজিনোলাইসিস করা যায়। সেটা আমরা এখানে দেখিয়েছি যে আমরা কি করে করতে পারি। অ্যাসিডিক অথবা অ্যালকালাইন হাইড্রোলিসিস যদি করো তাহলে সেখানে রিয়াকশানটা অ্যাকচুয়ালি স্লো, কিন্তু প্রাইমারি অ্যামিনকে তুমি হাইড্রোজিন হাইড্রেট দিয়ে ট্রিট করলে, যেহেতু হাইড্রোজিন হাইড্রেট আলফা এফেক্ট কাজ করে, তাই দুটো নাইট্রোজেনই হাইলি নিউক্লিওফিলিক, তো তারা অ্যাটাক করতে পারে এবং তাহলে একটা CN বন্ড ভাঙে, তারপরে একটা ইন্ট্রামলিকিউলার রিং ক্লোজিং হয়ে থ্যালাহাইড্রাজাইড তৈরি হয়, অ্যান্ড দ্যাট লিবারেটস দি RNH2 ইন দ্য রিয়াকশান মিডিয়াম। দ্য রিয়াকশান, এই রিয়াকশানটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে এখানে CN বন্ড ভাঙতে তোমার দুটো অ্যালকালি লাগবে, হুইচ মিনস তিনটে রিয়াক্ট্যান্ট থেকে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে, আর এখানে দুটো রিয়াক্ট্যান্ট আছে, তার থেকে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে। সো by a very crude calculation of entropy, the second approach is entropically more favorable, and so এটাকে করাটা আমাদের পক্ষে ইজিয়ার হবে। আর আরেকটা কথা হচ্ছে যে হাইড্রোজেন তো হাইলি নিউক্লিওফিলিক, তাহলে তার ইনিশিয়াল অ্যাটাকগুলোও বেটার হয়। কনসিডারিং অল দিস থিংস, হাইড্রোজেন হাইড্রেট দিয়ে রিয়াকশান করাটা that's a modification of the thalamide process, Gabriel thalamide synthesis. ওকে, এরপর দেখা যাক গ্লাইসিন বানাতে চাইছে। গ্লাইসিন বানাতে গেলে নাইট্রোজেনের NH2 সোর্স হিসেবে যদি থ্যালিমাইড ইউজ করি, তাহলে এই পার্টটা আমার আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড লাগবে, 2-ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড। আর 2-ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড আমরা অবভিয়াসলি অ্যাসিটিক অ্যাসিডের হেলভোলার জেলিনস কী করে পেতে পারি? দ্য প্রবলেম ইজ যে যদি থ্যালিমাইড থেকে আমরা পটাশিয়াম থ্যালিমাইডটা বানাই এবং তার মধ্যে যদি এই ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডটাই দিয়ে দিই, তাহলে অ্যাসিড বেস রিয়াকশান হয়ে যাবে সিম্পলি, বিকজ দিস ইজ এ স্ট্রং এনাফ অ্যাসিড বেস অ্যান্ড দিস ইজ এ স্ট্রং অ্যাসিড। বিকজ এর পিকে ভ্যালু কিন্তু নর্মাল অ্যাসিডিক অ্যাসিডের থেকে অনেক নিচে হবে, কারণ আলফা পজিশনে ক্লোরিন আছে, তো এর পিকে ভ্যালু ইজ লেস দ্যান 4, আর এর করেসপন্ডিং কনজুগেট অ্যাসিডের পিকে ভ্যালু হচ্ছে 8.3, তার মানে ওটা হচ্ছে স্ট্রঙ্গার, এইটা হচ্ছে স্ট্রঙ্গার অ্যাসিড আর এটা হচ্ছে উইকার অ্যাসিড। তার মানে এই দুটোকে মেশালে অবভিয়াসলি অ্যাসিড বেস রিয়াকশান হবে এবং পটাশিয়াম সল্ট হয়ে যাবে 2-ক্লোরোঅ্যাসিডিক অ্যাসিডের। আর থ্যালিমাইড আমরা পটাশিয়াম থ্যালিমাইড থেকে থ্যালিমাইড পাবো। এটা করা যাবে না, এটা করলে তো আমাদের রিয়াকশানটা হবে না, কারণ এখানে NH হয়ে গেছে, ফার্দার নিউক্লিওফিলিক অ্যাটাক তো হবে না এখানে।
তাহলে এইখানটায় প্রোটেকশন দিতে হবে এখানে, মানে একটা CO2H রাখা যাবে না, ইউ নিড টু প্রোটেক্ট ইট ইন দ্য ফর্ম অফ CO2ET, যাতে অ্যাসিড বেস রিয়াকশনটা না হয়। ইফ ইউ ইউজ দি প্রোটেক্টেড ভ্যারিয়েন্ট দেন ইউ উইল হ্যাভ নো প্রবলেম ইন ক্যারিং আউট দি SN2 রিয়াকশন, অ্যান্ড দেন because this is a amide derivative you can hydrolyze by by carrying out the hydrolysis reaction in alkali or acid. এবং এখানে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে একটা এস্টারও আছে। সো একটা ইমাইড লিঙ্কেজ আছে which is also basically an amide, and we have also have esters. Amide esterer reactivity is slightly greater, but this is an imide linkage. সো ইমাইডের লিঙ্কেজের ফান্ডামেন্টালি অ্যামাইড লিঙ্কেজের থেকে একটু আলাদা, বিকজ নাইট্রোজেনের লোন পেয়ারটা দুটো কার্বনিলের উপরে ডিলোকালাইজড হয়ে থাকে। ক্রস কনজুগেশনের জন্য এর ইলেকট্রোফিলিসিটি অ্যামাইডগুলোর থেকে একটু বেশি হবে, এবং সেই জন্য এখানে যখন হাইড্রোলিসিস হবে সব শুদ্ধ উড়িয়ে দেবে, এখানে CN বন্ড চলে যাবে, এখানে এস্টার হাইড্রোলাইজড হয়ে যাবে এবং আমরা এটা পেয়ে যাব। আর আমাদের ওই অ্যাসিডিক অ্যাসিড থেকে এটা বানানোর টেকনিক হচ্ছে PCl3 বা স্টয়চিওমেট্রিক অ্যামাউন্ট অফ ফসফরাস দাও, দিয়ে ক্লোরিন দাও, দিয়ে HBZ করো, তাহলে আলফা ক্লোরো অ্যাসিড ক্লোরাইড হবে, এটাকে ইথানল দিয়ে ট্রিট করো, কোয়েঞ্চ করলে এই সিস্টেম এইটা মোর ইলেকট্রোফিলিক, এই জায়গাটাতে ইথানোলাইসিস হবে, এখানে ইথানোলাইসিস হবে না, এখানটায় আলফা ক্লোরোই থেকে যাবে। এখানে যদি আমরা পাওয়ারফুল নিউক্লিওফাইল লাইক পটাশিয়াম থ্যালিমাইড দিই তবেই রিয়াকশান হবে, আদারওয়াইজ রিয়াকশান হবে না। কিন্তু এইখানটাতে যেহেতু কার্বনিল আছে, এটা মাছ মোর নিউক্লিওফিলিক, এখানটায় ইথানোলাইসিস হয়ে গিয়ে নিউক্লিওফিলিক অ্যাসাইড সাবস্টিটিউশন হয়ে গিয়ে আমরা আলফা ক্লোরো এস্টারটা পেয়ে যাবো, ইথাইল এস্টার পেয়ে যাবো। প্রশ্ন হচ্ছে যে এই জিনিসকে বাড়ানো যাবে না, টারশিয়ারি বিউটাইল অ্যামিনকে বাড়ানো যাবে না, কারণ বানাতে গেলে এটা তো SN2 তো হয় না, এর ওপরে করেসপন্ডিং অর্গানোব্রোমাইডটার উপরে E2 হয়ে যেতে পারে, এবং E2 হয়ে গেলে আমরা এখান থেকে আইসোবিউটিরিন পেয়ে যাবো। তো এই বানাবো কী করে? বানানোর অনেক টেকনিক আছে, 3 রকমের টেকনিক আমরা এখানেই ডিসকাস করেছি। আমরা জানি যে টারশিয়ারি বিউটাইল গ্রুপ আছে, এরকম জিনিসকে বানানোর জন্য পিনাকলন কুড বি আ গুড টেকনিক। তো অ্যাসিডন নিয়েছে, রিডাকটিভ কাপলিং করে পিনাকল করেছে, পিনাকল করে তারপর সেখান থেকে পিনাকোলন করেছে অ্যাসিড দিয়ে ট্রিট করে, তারপরে সেখান থেকে চলে গেছে পিভালিক অ্যাসিডের করেসপন্ডিং অ্যাসিড ক্লোরাইড বানিয়েছে, তার মধ্যে এক্সেস অ্যামোনিয়া দিয়েছে, দিলে পিভোলামাইড হয়েছে, পিভোলামাইড থেকে NaOH ব্রোমিন দিয়ে ট্রিট করেছে, করলে হফম্যান ডিগ্রেডেশন হয়েছে, যেটা আমরা অলরেডি পড়েছি। এখান থেকে আমরা টারশিয়ারি বিউটাইল অ্যামিন পেয়ে গেলাম। আচ্ছা, যদি এটা না করে আমি যদি অন্য কিছু করি, আমি রিটার রিয়াকশান করবো, যেটার একটা গ্লিমস আমরা বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট পড়ার সময় দেখি। তো আমরা একটা টারশিয়ারি বিউটাইল ক্যাটায়নের সোর্স নেব, দ্যাট কুড বি আইসোবিউটিলিন অ্যান্ড দ্যাট কুড অলসো বি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এর মধ্যে আমরা যদি মিথাইল সায়ানাইড দিয়ে কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিডের মধ্যে রিয়াকশান করি, তো সালফুরিক অ্যাসিড প্রোটনেশন করবে অ্যালকিনকে, অথবা এখানে OH কে প্রোটনেশন করে OH2 বানিয়ে টেনে নিয়ে বের করে নেবে, তাহলে টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন হবে, which is a super electrophile, and it can react with very bad nucleophile such as methyl cyanide. Methyl cyanide and nitrogen lone pair sp hybrid orbital আছে with 50% s character. It does not act as a nucleophile generally, and methyl cyanide or acetonitrile can be used as a solvent in many organic reactions, so it's a pretty innocuous subject. But super electrophile এর পাশে পড়লে তো সব রিয়াকশন করবে, যদি করে তাহলে N-alkyl নাইট্রিলিয়াম আয়ন তৈরি হলো, তারপর ওয়াটার দাও, ওয়াটার দিলে জল এখানে অ্যাটাক করবে, এখানে CN বন্ড ভাঙবে, তারপর CN ডাবল বন্ড থেকে টটোমেরিক চেঞ্জ হবে, প্রোটন ছাড়বে, ইত্যাদি হয়ে অ্যামাইড তৈরি হবে। দ্যাটস অ্যান অ্যামাইড, যেটা বেসিক্যালি অ্যাসিটিক অ্যাসিডের এবং টারশিয়ারি বিউটাইল অ্যামিনের অ্যামাইড। তো অ্যামাইডের হাইড্রোলিসিস করলে টারশিয়ারি বিউটাইল অ্যামিন রিলিজ করে আসবে। ওকে, আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে যে নাইট্রোমিথেনের 3খানা হাইড্রোজেনকে পরপর ধাপে ধাপে রিপ্লেস করো বাই মিথাইলস। তো সেটার জন্য ওই হাইড্রোজেনগুলোকে বেস দিয়ে খেতে হবে, এবং নাইট্রোমিথেনের পিকে ভ্যালু হচ্ছে 10-এর কাছে, বিকজ অফ দি স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট অফ দি NO2, এই CH3গুলোর সব পিকে ভ্যালু হচ্ছে 10-এর কাছে, মানে এই CH3গুলো না, মানে হাইড্রোজেনটার পিকে ভ্যালু হচ্ছে 10-এর কাছে। তাহলে NaOH দিয়ে আমি ডিপ্রোটনেট করতে পারি, অ্যাসিডিটি একটু কমলো কারণ মিথাইল ঢুকলো, কিন্তু স্টিল এনাফ অ্যাসিডিক সো দ্যাট আরেকবার ডিপ্রোটনেট করতে পারি, এবং প্রত্যেকবার ডিপ্রোটনেট করার পরে আমি একবার করে মিথাইলেশন করে যাচ্ছি। সো এরকম 3টে সাইকেল করে যাওয়ার পর আমার কাছে একটা অর্গানোনাইট্রো কম্পাউন্ড থাকবে, যেখানে আলফা কার্বনের 3টে মিথাইল এসে গেছে, তো টারশিয়ারি বিউটাইল নাইট্রো কম্পাউন্ড থাকবে। এবার এটাকে রিডাকশন করে দাও, হাইড্রোজেন নিকেল দিয়ে রিডাকশন করে দাও,
আর কেউ যদি বলে যে এখানে 3টে ডিফারেন্ট গ্রুপ ঢোকাও R1 R2 R3, তুমি করতে পারো, প্রোভাইডেড R1 R2 R3 তাদের যে সোর্স অর্থাৎ R1X R2X R3X এরা প্রত্যেকে SN2 রিয়াকশানে পার্টিসিপেট করতে হবে, আদারওয়াইজ এই রিয়াকশান হবে না। ওকে, অ্যামোনিয়া ডেরিভেটিভ যেটা দুটো ভ্যালেন্সি আটকানো আছে, এটাই তো কনসেপ্ট দেওয়া হয়েছিল। আরেকটা সোর্স আদার দ্যান থ্যালিমাইড, আরেকটা সোর্স হচ্ছে অ্যাজাইড আয়ন। অ্যাজাইডের বিউটিটা হচ্ছে ওটা লিনিয়ার স্ট্রাকচার, এবং লিনিয়ার স্ট্রাকচার হওয়ার জন্য ওর স্টেরিক ইম্পিডেন্স টু নিউক্লিওফিলিক অ্যাটাক ইজ ভেরি মিনিমাম, অ্যান্ড স্ট্যাটিস্টিক্যালি দুটো এন্ড দিয়েই অ্যাটাক করতে পারে, সো রিয়াকশান ইজ স্ট্যাটিস্টিক্যালি মাচ মোর ফেভারেবল। প্রাইমারি অ্যালকিল হ্যালাইড যেটা SN2 রিয়াকশান দেয়, তার সঙ্গে যদি সোডিয়াম অ্যাজাইডের রিয়াকশান করো, এই নাইট্রোজেনটার দিকে দেখো নিউক্লিওফিলিক বাট 2 ভ্যালেন্সিজ আর ব্লকড। তো রিয়াকশান হলো ফার্স্টে অ্যাসাইল অ্যাজাইড হবে। এই অ্যাসাইল অ্যাজাইডের এই NN বন্ড যদি কাটতে পারি এখানটায়, তাহলে RNH2 হয়ে যাবে, আর এটা নাইট্রোজেন গ্যাসটাস হয়ে কিছু একটা হয়ে যাবে। তো রিডাকশান করে দিই, অনেক কিছু আছে, তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ড্রাই ইথার দিতে পারো, তারপর ওয়াটার দিয়ে ওয়ার্কআপ করলে মেটাল অ্যালকোহল দিয়ে বুফো ব্লাঙ্ক টাইপ রিডাকশান করতে পারো, ক্যাটালিটিক হাইড্রোজেনেশন করতে পারো, অথবা এমনকি তুমি এই জিনিসকে ট্রাইফিনাইল ফসফিন দিয়ে ওয়াটার দিয়ে ওয়ার্কআপ করতে পারো। যাই করো এখান থেকে নাইট্রোজেন গ্যাস রিলিজ করবে এবং RNH2 তৈরি হবে। একটা এক্সাম্পল, এখানে আমার একটা ইলেকট্রোফাইল দিয়েছে, যেটা RX ঠিক ওই অর্থে নয়, লিভিং গ্রুপ ওই রকমভাবে নেই, কিন্তু ইটস অ্যান ইপক্সাইড। সাইক্লোহেক্সিনের মধ্যে প্রেলিজাহেভ রিয়াকশান করে এটা বানিয়েছে প্যারাসিড দিয়ে, তার মধ্যে সোডিয়াম অ্যাজাইড দিয়ে ওয়াটার দিয়ে ট্রিট করেছে, অ্যামোনিয়াম ক্লোরাইড pH মেনটেন করার জন্য দেওয়া আছে, আর মিথানল হচ্ছে কোসলভেন্ট। বিকজ সোডিয়াম অ্যাজাইড ইজ এ সল্ট, ইটস নট ভেরি সলেবল ইন অর্গানিক কম্পাউন্ডস বাট ইটস কোয়াইট সলেবল ইন ওয়াটার, but this being an organic compound is not very soluble in water but quite soluble in organic compound, তো co-solvent হিসেবে আমরা মিথানল ইউজ করেছি। তো এখানে NaN3 আছে, NaN3- এখানে অ্যাটাক করলো, N3- এখানে অ্যাটাক করলো, এবং অ্যাটাক করার পরে দিস ইজ অ্যাকচুয়ালি স্টিরিওস্পেসিফিক অ্যান্টি অ্যাটাক, অ্যান্ড দি OH আর N3 যেটা আসবে তারা একে অপরের সঙ্গে অ্যান্টি থাকবে, and because it can lead to racemic mixture, যেহেতু এখানে কোনো এনানশিও সিলেক্টিভিটি নেই, আমরা এটা এনানশিওমারটাও পাবো। এবার এই জিনিসকে যখন আমরা হাইড্রোজেন প্ল্যাটিনাম দিয়ে রিডাকশান করবো, তখন এটা OH হবে, এটা NH2 হবে। সো দ্যাটস বেসিক্যালি ইটস আ আলফা কার্বন, দিস ইজ আ বিটা কার্বন, সো দ্যাটস আ বিটা অ্যামিনো অ্যালকোহল হুইচ আর সাবস্ট্রেটস ফর কি টিফ্যানিওডেমজানভ রিঅ্যারেঞ্জমেন্ট। এই একই কনসেপ্ট কাজে লাগিয়ে যদি আমি সেকেন্ডারি অ্যামিন বানাতে চাই, তাহলে এমন নাইট্রোজেনের অ্যামোনিয়ার এমন ডেরিভেটিভ নিতে হবে যে ডেরিভেটিভের একটা ভ্যালেন্সি ব্লকড, দুবার রিয়াকশান করতে পারে। সেরকম একটা এক্সাম্পল হচ্ছে সোডিয়াম সায়ানামাইড, Na2CN। সোডিয়াম সায়ানামাইডে এনের মাথায় 2- চার্জ আছে, সায়ানাইড দিয়ে একটা ভ্যালেন্সি ব্লক করা আছে। তার সাথে যদি 2 ইকুইভ্যালেন্ট RXের রিয়াকশান করো, যে RX SN2 রিয়াকশান করতে পারে, তাহলে এখানে দুটো আর ঢুকে যাবে, ঢুকে সায়ানো হয়ে বসে থাকবে। এবার এই NC বন্ডকে হাইড্রোলাইজ করার জন্য অ্যাসিডিক বা অ্যালকালাইন কন্ডিশনে ডিপ্লয় করো, এবং ডিপ্লয় করে এই সায়ানাইডটা হাইড্রোলাইসিস হয়ে CO2H হবে। যেই এটা CO2H হবে, তার মানে এটা কার্বামিক অ্যাসিডের ডেরিভেটিভ। এইখান থেকে ফার্স্ট অফ অল এখানে CONH2 হবে, কারণ এটা C ট্রিপল বন্ডেড N আছে, তো CONH2 হাইড্রোলাইসিস হয়ে অ্যামোনিয়া রিলিজ করবে, তারপর এটা তখন এটা CO2H হয়ে গেছে। এটা যেই CO2H হয়ে গেছে, তখন এটা বেসিক্যালি কার্বামিক অ্যাসিডের ডেরিভেটিভ, যাদেরকে আমরা ওই হফম্যান, তারপরে হফম্যান ডিগ্রেডেশন ইত্যাদি, লসেন, কার্টিয়াস, এইসব জায়গায় দেখছিলাম যে আইসোসায়ানেটের হাইড্রোলিসিস করলে ওই ধরনের আইসোসায়ানেট ইন্টারমিডিয়েট তৈরি হয়, এবং সেই আইসোসায়ানেট ইন্টারমিডিয়েটের মধ্যে ওয়াটার দিলে তারা কার্বামিক অ্যাসিড ডেরিভেটিভ করে, এবং সেখান থেকে প্রাইমারি অ্যামিন রিলিজ করে। তো এখানে সেকেন্ডারি অ্যামিন রিলিজ করবে, ঠিকই আছে। আমরা সেম অ্যালকিল গ্রুপ ঢোকাতে পেরেছি, অথচ আমাদের টারশিয়ারি কিংবা কোয়াটার্নারি অ্যামোনিয়ামস হয়নি, তো ইটস ওকে। আরেকটা একটু আনকনভেনশনাল রিয়েজেন্ট ইন দিস সেন্স হচ্ছে অ্যানিলিন। কারণ অ্যানিলিনকে লোকে এইভাবে ভাবে না যে অ্যামোনিয়ার ডেরিভেটিভ যেখানে একটা ভ্যালেন্সি ব্লকড, কিন্তু অ্যানিলিন দিয়েও করা যাবে। তার মানে সোডিয়াম সায়ানামাইডের বদলি হিসেবে অ্যানিলিনকে ইউজ করা যায়। এর সাথে যদি 2 ইকুইভ্যালেন্ট RXের রিয়াকশান করো,
তো দুটো আর ঢুকবে, ঢোকার পরে এখানে এটাকে NaNO2HCl দিয়ে ট্রিট করো। দিস বিইং আ ভেরি অ্যাক্টিভ নিউক্লিয়াস ডিউ টু দি ইলেকট্রন রিলিজিং এফেক্ট অফ দি ডাইঅ্যালকিলামিন, এখান থেকে NO+ তৈরি হবে, নাইট্রোসেশন হবে প্যারা পজিশনে। নাও দিস অ্যারোমেটিক নিউক্লিয়াস ইজ সাসেপ্টেবল টু নিউক্লিওফিলিক অ্যাটাক, কারণ আমার এই পার্টটাকে তো রিলিজ করতে হবে, তাহলে এই জিনিসটাকে বের করা দরকার। এটাকে বের করবো অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করে, এখানে অ্যাটাক করবে, অ্যারো ফ্যারো ঘুরিয়ে তুমি এই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ দিয়ে দিলে মেজেনহেইমার কমপ্লেক্স তৈরি হলো। এবার অ্যারোমেটিসিটি রিগেন করবে, এ ফিরে আসবে, এ যাবে, যখন এটা হচ্ছে তখন এই R2N-কে বের করে দেবে। যদি R2N-কে N-কে বের করে দেয় তাহলে এখানে প্যারানাইট্রোসোফেনল হলো, এই হাইড্রোজেনটা যথেষ্ট অ্যাসিডিক, এই জাস্ট এই প্রোটনটাকে খেয়ে নেবে এবং ইরিভার্সিবল অ্যাসিড বেস রিয়াকশন হয়ে এখানে R2NH লিবারেট করে যাবে আর করেসপন্ডিং প্যারানাইট্রোসোফেনলে সোডিয়াম সল্ট পেয়ে যাবে। সো অ্যানিলিনকে ইউজ করলাম অ্যাজ এ ডেরিভেটিভ অফ অ্যামোনিয়া, যার একটা ভ্যালেন্সি ব্লক হয়ে বসে আছে। এখন এখানে 2-4টে এক্সাম্পল দেওয়া হয়েছে যেখানে প্রাইমারি অ্যামিন থেকে শুরু করে আমরা সেকেন্ডারি অ্যামিন বানিয়েছি, কিন্তু জেনারেলি এই ধরনের রিয়াকশানগুলো খুব সাকসেসফুল হয় না আনলেস ওভার অ্যালকাইলেশনকে প্রিভেন্ট করার জন্য কোনো স্পেশাল ফিচার থাকে। যেমন ধরো এই ক্যাটিকলের ওপরে আমরা একটা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশান করেছি। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশান করে আমরা এখানে দুটো ক্লোরিন আছে, আলফা ক্লোরিনটা রিপ্লেসড হচ্ছে না। দেখো আগেও আমরা যেটা দেখেছিলাম HVZ করে যখন আমরা আলফা ক্লোরো অ্যাসিড ক্লোরাইড বানাচ্ছিলাম, এই জায়গাটার উপর রিয়াকশানটা হচ্ছে, অর্থাৎ অ্যালকাইলেশন হচ্ছে না, অ্যাসাইলেশন হচ্ছে। তার মানে এখানটা একটা অ্যাসাইল গ্রুপ ঢোকার পর এটা আলফা টু দ্য কার্বনিল। এবার যদি তুমি তার মধ্যে MEnH2 দাও তাহলে এখানে একবার রিপ্লেসড হয়ে NHMe হয়ে গেল। দিস ইজ আ মলিকিউল হুইচ ইজ নোন অ্যাজ অ্যাড্রেনালোন। তা এখানে ফার্দার রিয়াকশান হচ্ছে না কেন? এই কার্বনিলটার ইলেকট্রন উইথড্রয়িং ইনফ্লুয়েন্স আছে এবং টু সাম এক্সটেন্ট ক্রাউডিংও আছে, এই আশেপাশে একটু ক্রাউডিংও আছে, সেই জন্য ফার্দার রিয়াকশান করাটা ওর পক্ষে পসিবল না। MEnH2 নিউক্লিওফিলিক অ্যাক্টিভিটি এই নাইট্রোজেন সেন্টারের থেকে অনেক বেশি, তার ফলে একবার রিয়াকশানে থেমে যাচ্ছে। একই জিনিস আমরা এখানেও করছি, আলফা টু দ্য কার্বনিল। এবার এখানে আমরা এমন জিনিস নিয়েছি যেখানে নাইট্রোজেন অলরেডি একটা সেকেন্ডারি অ্যামিন এবং তার চারপাশে টারশিয়ারি বিউটাইল গ্রুপ রয়েছে। তো যেহেতু এর ইলেকট্রোফিলিসিটি খুব বেশি, এই ধরনের স্টেরিক্যালি ক্রাউডেড সেন্টারের সাথেও রিয়াকশান করে ফেলছে, কিন্তু করে ফেলার পর এই যে কার্বনিল তার ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট এবং আরও বেশি স্টেরিক ক্রাউডিং ব্রেডে যাওয়ার জন্য ফার্দার রিয়াকশান হচ্ছে না। তার মানে সেকেন্ডারি অ্যামিনকে ইউজ করে আমরা টারশিয়ারি অ্যামিন বানালাম, এবং এইটার যদি আমরা ফার্দার একে নিয়ে যাই সিকোয়েন্স অফ স্টেপসের মধ্যে দিয়ে, এর থেকে আমরা অ্যাজমার জন্য যে সালবুটামল ড্রাগটা আছে ওইটা আমরা বানাতে পারি। ইপক্সাইডের মধ্যে HCl দিয়ে ক্লোরোহাইড্রিন বানিয়েছে, তারপর সেটাকে কনসেন্ট্রেট H2SO দিয়ে হিট করেছে। যেরকম ইথানল থেকে হাই টেম্পারেচারে অ্যাসিড দিয়ে হিট করলে যেমন ইথানল থেকে ওয়াটার বেরিয়ে গিয়ে ডাইইথাইল ইথার তৈরি হয়, এখানে সেরকম ইথার লিঙ্কেজ তৈরি হয়েছে। এর মধ্যে যদি অ্যামোনিয়া দিয়ে ট্রিট করো তো ফার্স্টে একটা তো ঢুকবে, এটাকে রিপ্লেস করবে করে এখানটা NH2 হবে। এবার তুমি বলতে পারো যে তারপর ফার্দার ডাইমেরাইজেশন ট্রাইমেরাইজেশন এসবের দিকে যেতে পারে, কিন্তু দ্যাট উইল রিকোয়ার ইন্টারমলিকিউলার রিয়াকশান। এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার রিয়াকশান। Because this nitrogen can attack this one, it will lead to formation of morpholine. So the final product is formed via the more favorable intramolecular reaction, which is much faster than the corresponding or competing intermolecular reactions. So this much for this installment of our amines. In the next installment we will see আর কীভাবে আমরা আমাদের এই প্রাইমারি অ্যামিন এই কম্পাউন্ডগুলোকে সিনথেসিস করতে পারি। Thank you for your patience and I will be seeing you in the next one.